চট্টগ্রাম মহানগরীতে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। সোমবার রাতে নগরীর ওয়াসা বাগ মনিরাম স্কুলের গলিতে এই মিছিল করে ছাত্রলীগের নেতা। অল্পের জন্য বেঁচে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানালেন ডক্টর ইউনূস। হতাশ হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তুলসী হতে পারে শেখ হাসিনার ভরসাটায়, কারণ তুলসী এত পাওয়ারফুল, তিনি যে কোনো একটা ইস্যু উত্থাপন করে বাংলাদেশকে চাপ তৈরি করতে পারেন। এবং সেই ইস্যু হতে পারে হিন্দু নির্যাতন, জঙ্গিবাদ, এইসব শেখ হাসিনার অথবা মোদীর মারফত যে ইস্যুগুলো তার কাছে যেতে পারে। শেখ হাসিনা কাউকে ছাড়বে না। সে কিন্তু বাংলাদেশে এত মানুষ মারছে, একটু বিন্দু মাত্র অনুশোচনা নাই তার আছে, বিন্দু মাত্র নেই। সে বলতেছে যে 15 তারিখের পর থেকে সব নাকি মারছে ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে, এটার শেষ কোথায় আমরা জানি না। ইউনূস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে। ইউনূস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই। মূল কথা, আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে। এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি, তো দেখতে থাকুন ভিডিওটি। চট্টগ্রাম মহানগরীতে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। সোমবার রাতে নগরীর ওয়াসা বাগ মনিরাম স্কুলের গলিতে এই মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই বিষয়ে ছাত্রলীগের এক নেতা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের স্বেচ্ছাচারিতা এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মিছিলটি করা হয়। এর আগে নিষিদ্ধ ঘোষণার পর গত অক্টোবরে নগরীর জামাল খান এলাকায় মিছিল করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। অনেকেই মনে করছেন এই তুলসী হতে পারে শেখ হাসিনার ভরসার জায়গা, কারণ তুলসী এত পাওয়ারফুল, তিনি যে কোনো একটা ইস্যু উত্থাপন করে বাংলাদেশকে চাপ তৈরি করতে পারেন। এবং সেই ইস্যু হতে পারে হিন্দু নির্যাতন, জঙ্গিবাদ, এইসব শেখ হাসিনার অথবা মোদীর মারফত সেই ইস্যুগুলো তার কাছে যেতে পারে। শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং ডক্টর ইউনূস বলছেন যে তাকে ফেরত চাইবে ভারতের কাছ থেকে। এখন এটা নিয়ে দুই দেশের মধ্যে হয়তো একটা ঠান্ডা যুদ্ধ শুরু হইতে পারে। এখন শেখ হাসিনা কি করবেন? শেখ হাসিনা কি আত্মসমর্পণ করবেন, নাকি ভারতেই থাকবেন, নাকি তার উপর যে চারিদিকে মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতার, বিচার করবে, ফাঁসি দিবে, জেল দিবে, এগুলোকে মোকাবেলা করবেন? এখন তার পথ কতগুলো খোলা আছে আগে দেখেন। প্রথম কথা হচ্ছে ইউরোপের পথ মোটামুটি বন্ধ, কারণ তার সবচেয়ে ভালো মিত্র ছিল যুক্তরাজ্য। যুক্তরাজ্য অনেক আগেই বলে দিচ্ছে যে তারা তাকে দিবে না, ভিসা দিবে না, মানে থাকার পারমিশন দিবে না, এটা তারা, এবং তারা বিচারও চাইছে পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার। তো এখন ভারত, বিশেষ করে ইউরোপের দেশগুলো হিউম্যান রাইটস নিয়ে তারা অনেক সরব থাকে। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে, সুতরাং এইখানে শেখ হাসিনাকে হেল্প করবে এটা মোটামুটি আশা করা যায় না। তো এখন আছে আমেরিকাও হিউম্যান রাইটস নিয়ে তার কোয়েশ্চেন আছে। কিন্তু আমরা দেখছি যে সজীবাদের জয়, শেখ হাসিনার পুত্র, তিনি লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন যাদের সাথে ট্রাম্পের ভালো সম্পর্ক। তো তারা ট্রাম্পকে দিয়ে কিছু করা যায় কিনা, আবার ট্রাম্পের সাথে আপনার মোদিরও ভালো সম্পর্ক। এখন মোদি যেহেতু শেখ হাসিনার পক্ষের লোক, সুতরাং মোদি হাসিনার পক্ষ হয়ে ট্রাম্পকে দিয়ে কিছু করতে পারেন, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন। এখন নতুন আরেকটা ক্যালকুলেশন হলো যে ইন্ডিয়ান অরিজিন একজন মহিলা, তিনি ট্রাম্প প্রশাসনে অনেক বড় পদে নিয়োগ পেয়েছেন। তার নাম হচ্ছে তুলসী গাবার্ড। এই তুলসী গাবার্ড কে নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টর, এবং এটা অনেক বড় একটি পদ, গোয়েন্দা প্রধান। এবং এই পদটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে না, এটা সরাসরি প্রেসিডেন্টের আন্ডারে। এই যে সিএনএন আছে, এয়ারফোর্স, নেভি, এগুলোর গোয়েন্দার সবকিছুই তার আন্ডারে থাকবে। এখন এত শক্তিশালী একজন মহিলা, তিনি হলো ভারতীয় অরিজিন। এই তুলসী, তার বাবা মা কনভার্টেড হিন্দু, এবং এই তুলসী অনেকবারই ভারত সফর করেন। মোদির সাথে তার খুবই চমৎকার সম্পর্ক। এবং গুজরাটের দাঙ্গা যখন হয়, তখন মুখ্যমন্ত্রী ছিলেন মোদি, এবং এই মোদিকে কিন্তু এই দাঙ্গার কারণে আমেরিকার সরকার তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল, এবং এটার কঠোর সমালোচনা করেছিলেন এই তুলসী। এবং 2021 সালে যে বাংলাদেশে মন্দির আক্রমণ হয়েছিল, সেটারও কঠোর সমালোচনা করেছিলেন তুলসী। তিনি হিন্দুদের নির্যাতন এবং জঙ্গিবাদ এইসব নিয়ে কথা বলছিলেন। শুধু তাই নয়, যে ভারত সরকার যে কাশ্মীর ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা তারা ভারত সরকারের পক্ষে ছিলেন। তিনি তুরস্কের প্রেসিডেন্টকে তিনি মৌলবাদী বলছেন। আবার তিনি বাশার আল আসাদ, সিরিয়া, তাকে সাপোর্ট করেছিলেন, করে সমালোচিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যদিও তিনি বাশার আল আসাদের বিপক্ষে কথা বলেন, অর্থাৎ তিনি অনেকটা হলো হিন্দুবাদী। তো এখন অনেকেই মনে করছেন এই তুলসী হতে পারে শেখ হাসিনার ভরসার জায়গা,
কারণ তুলসী এত পাওয়ারফুল, তিনি যে কোনো একটা ইস্যু উত্থাপন করে বাংলাদেশকে চাপ তৈরি করতে পারে। এবং সেই ইস্যু হতে পারে হিন্দু নির্যাতন, জঙ্গিবাদ, এইসব শেখ হাসিনার অথবা মোদীর মারফত সেই ইস্যু গুলো তার কাছে যেতে পারে। এবং তিনি নিজেও অনেকটা জানেন, কারণ তিনি ইতিপূর্বে যেহেতু বাংলাদেশের ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন হিন্দু নির্যাতন হচ্ছে, জঙ্গিবাদ উত্থান হচ্ছে, এইসব। সুতরাং এই বিষয়টা তার জানাও। এখন অনেকে মনে করেন যে শেখ হাসিনা হয়তো শেষ অবলম্বন হিসাবে মোদীকে দিয়ে এই কাজটা করাতে পারেন, তুলসীকে দিয়ে, অথবা তিনি নিজেই যোগাযোগ করে, তুলসীর সাথে যোগাযোগ করে মানে ট্রাম্প প্রশাসনকে অবহিত করতে পারেন যে তাকে অবৈধভাবে সরানো হয়েছে, এখানে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এবং এটা ভারতের জন্য সমস্যা হতে পারে। কারণ তুলসী অনেকটা 50% ভারতীয়, 50% আমেরিকান, তার অবস্থানটা সেটা অনেকটা সেরকম। তো এখন অনেকেই মনে করছেন যে হয়তো তুলসী তাকে হেল্প করতে পারেন, কিন্তু আবার নাও করতে পারেন, কারণ তুলসী বাধ্য নন তাকে হেল্প করতে। কিন্তু এই যে ইস্যুগুলো উত্থাপিত হয়েছে, এই ইস্যুগুলো তুলসীরও ইস্যু, সুতরাং এখানে মিলে যায়। সুতরাং তিনি এখানে পজিটিভ স্টেপ দিতে পারেন শেখ হাসিনার জন্য বলে অনেকে মনে করেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পর আরেকজন উপদেষ্টাকে হেনস্থা করার পরিকল্পনা নিয়েছিল ফ্রান্স শাখা আওয়ামী লীগ। অপদস্থ করার একটি প্লট তৈরি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ঠেকানো গেছে। এ বিষয়ে রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখের প্রতিবেদক মিজানুর রহমান একটি অনুসন্ধান করেছেন। ঘটনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে এখনো আনুষ্ঠানিক কোনো প্রেস নোট বা ভাষ্য প্রচার হয়নি। এ নিয়ে প্রত্যক্ষদর্শীদের একাধিক বয়ান পাওয়া গেছে। একটি ভাষ্য ছিল এমন: 7 নভেম্বর বৃহস্পতিবার প্যারিসের স্থানীয় সময় বিকাল শহরের প্রাণকেন্দ্রের একটি রেস্টুরেন্ট, নাম ব্লুয়া, কেউ কেউ ব্লোয়েসো বলে থাকেন, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস থেকে 2 কিলোমিটার দূরত্বে এর অবস্থান। সেখানে পূর্ব নির্ধারিত বৈঠক চলছে। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং ব্যক্তিগত সফরে প্যারিসে যাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাইরে 6-7 জনের একটি জটলা, 2-1টি মুখ পরিচিত, তারা আওয়ামীপন্থী, তাদের গতিবিধি সন্দেহজনক। উপদেষ্টার প্রোটোকল টিম বিষয়টি অবহিত করে দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। তিনি সেখানে উপস্থিত হন, তাদেরকে বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সক্ষম হন। ততক্ষণে বৈঠকও শেষ হয়ে যায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পূর্ণ নিরাপদে ফ্রান্স ত্যাগ করেন। তার সঙ্গে ক্ষুব্ধ আওয়ামী লীগ সমর্থকদের মুখোমুখি হওয়া দূরে থাক, তিনি ঘটনা আঁচ করতে পেরেছেন কিনা সংশয় প্রকাশ করেন ওই প্রত্যক্ষদর্শী। অন্য ভাষ্যটি ছিল এমন: অনির্ধারিত সফরে কয়েক ঘন্টার জন্য জেনেভার বৈঠক সেরে সড়ক পথে প্যারিসে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান, উপদেষ্টার পলিসি অ্যাডভাইজার আব্দুল আহাদ, APS মোয়াজ্জেম হোসেন। জেনেভা থেকে 6 ঘন্টার ড্রাইভ শেষে 7 নভেম্বর সকালে তারা প্যারিসে পৌঁছান। 9টায় বাংলাদেশ মিশনে মতবিনিময় করেন 36 জুলাইয়ের আন্দোলনে প্যারিস থেকে নানাভাবে সহায়তাকারী প্রবাসী বিপ্লবীদের সঙ্গে। ফ্রান্সে পড়ুয়ারাও ছিলেন সেখানে। ওই মিটিং শেষে তিনি জেনেভা থেকে নিয়ে আসা গাড়িতে চড়েই আইফেল টাওয়ার দেখতে যান। দুপুরে ফেরেন বাংলাদেশ মিশনে। সেখানে সামান্য সময় বিশ্রাম এবং খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যান। গন্তব্য জেনেভা। ফেরার পথে একটি ক্যাফেতে বৈঠকে বসেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সঙ্গে। এটি না মিশন না পিনাকির আবাসস্থল, থার্ড এবং মাঝামাঝি একটি প্লেস। ওই প্লেসেই উপদেষ্টাকে ঘিরে ধরার অপচেষ্টা হয়, কিন্তু বিক্ষুব্ধ আওয়ামী সমর্থকরা খুব সুবিধা করতে পারেনি। ওই প্রত্যক্ষদর্শীর বয়ান মতে দূতাবাসের বেশ কজন কর্মকর্তার আচমকা উপস্থিতিতে তারা সরে গেছে, এটা সত্য। তার চেয়ে বড় বিষয় ছিল উপদেষ্টা সেখানে বেশিক্ষণ ছিলেন না। ফ্রান্সে তার সফরটি ছিল খুবই সংক্ষিপ্ত। সময় পেলে, অর্থাৎ ফ্রান্সে তিনি রাত্রি যাপন করলে কিংবা তার উপস্থিতি প্রলম্বিত হলে হয়তো তারা বড়সড় জমায়েতের প্রস্তুতি নিতে পারত। জেনেভা, ফ্রান্স এবং ঢাকার ওয়াকিব হাল সূত্র মতে জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থা এবং ফ্রান্সে উপদেষ্টা আসিফ মাহমুদকে হেনস্থার ব্যর্থ চেষ্টা একই সূত্রে গাঁথা। ওই দুটি ঘটনার নেপথ্যে একটি নাম পাওয়া গেছে। তিনি ষাটোর্ধ্ব পতিত সরকারের সুবিধাভোগী, নাম এনায়েতুল্লাহ ইনু। কারাগারে থাকা ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের ব্যবসায়িক পার্টনার। আতিক মেয়র থাকা অবস্থায় সর্বশেষ ফ্রান্স সফরে দূতাবাসের প্রোটোকল না নিয়ে তার বন্ধুর আতিথেয়তাতেই স্বাচ্ছন্দ্যে ছিলেন। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার নিয়ন্ত্রণ এনায়েতুল্লাহর হাতে। ওই সংগঠন 2016 সালে মালয়েশিয়ায় একটি বিজনেস সম্মেলন করে। সেই সম্মেলন উপলক্ষে 107 জনকে বাংলাদেশ থেকে পাচারের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে অবশ্য দাতো ইবাদত হোসেনের মধ্যস্থতায় দায় মুক্তি মেলে। আসিফ মাহমুদ ও পিনাকি ভট্টাচার্যের বৈঠক স্থলের বাইরে বেসামাল হওয়া আলী হোসেন এনায়েতুল্লাহর ইনুর ঘনিষ্ঠজন বলে খ্যাত। তিনি আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য। আলীর সঙ্গে ছিলেন ইমদাদ হোসেন, যিনি সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিনের কথিত ভাগ্নে। হাসিনা কাউকে ছাড়বে না। সে কিন্তু বাংলাদেশে এত মানুষ মারছে, একটু বিন্দু মাত্র অনুশোচনা নাই তার, আছে বিন্দু মাত্র নেই। এটা নিয়ে তার কোনো হাই আফসোস নাই। সে বলতেছে যে 15 তারিখের পর থেকে সব নাকি মারছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 15 তারিখের পর থেকে যত বাংলাদেশের মানুষ মারা গেছে সব নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস মারছে পরিকল্পনা করে। ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করে, ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করছে এটা বলছে। ওই যে আমির হামজা একটা কথা বলছিল না, যে একজন ফেরেশতা দেখতে চান, একজন মানে ওলি দেখতে চান, সে হচ্ছে ওই যে জামাতের আমির সাহেব বলছিল, একজন পীর, একজন ওলি বলছিল নাকি আউলিয়া নাকি যাই এমনটা কথা বলছিল। তো ভাই শয়তান হলো ভাই, শয়তান দেখতে চাইলে আসলে শেখ হাসিনার দিকে তাকালিও আপনার শয়তান দেখা হয়ে যাবে। দুনিয়ার সব থেকে বড় শয়তান, বুঝছেন? দুনিয়ার সব থেকে বড় শয়তান হচ্ছে শেখ হাসিনা। আমার কথাগুলো একটা ওই যে আপনার যে আজকে দেখলাম না যে পলক, তারপরে মানে আপনার ওই যে দরবেশ বাবা, তারপর আইনমন্ত্রী, আমাদের তো ওই যে নাম জানি কি আমাকে আপার দীপুমণি আপা, সে তো পার্লার থেকে মানে এত সুন্দর চেহারা হলো কিভাবে? সে তো পার্লার থেকে বের হয়েছে মনে হইতেছে। হ্যাঁ, ভিআইপি শুধু সুবিধা পাচ্ছে মানে এসে মানে কারাগারে, তা না হলে এত এত তেলে জলে তো শরীর থাকার কথা না। হ্যাঁ, আপনারা দেখছেন কি সুন্দর বলেন।
আপনারা দেখছেন আজকে দীপমণি আপারে, বাবা আমার তো দেখে মনে করেন ইয়াং পোলাপান ক্রাশ খায় বাবার উপর। সে জেলে আছে নাকি পার্লারে আছে আল্লাহ জানে, এমন অবস্থা। ভাই একটা কথা বলি, শেখ হাসিনা নিজের দোষ নিজে নিচ্ছে না, সবার উপর চাপাই দিচ্ছে, কেউ ছাড় পাবে না। বুঝতে পারছেন? কাউকে সে কম দিবে না। সংবিধান লঙ্ঘন করলে কি হয় এটা কি জানেন? জানা আছে কারো? সংবিধান লঙ্ঘন করলে কি হয়? সংবিধান লঙ্ঘন করলে ফাঁসি হয়, মৃত্যুদণ্ড। সংবিধান লঙ্ঘন করার দায়ে মৃত্যুদণ্ড হয়। এই যে বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্ল্যান করে করছে, এত মানুষ মারছে, সংবিধান লঙ্ঘন করছে কে বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। সমন্বয়করা আজকে সবাই বলতেছে সমন্বয়ক যারা যারা আন্দোলন করছে, উপদেষ্টা, সবার বিচার হবে। শেখ হাসিনা নিজে বলতেছে, বুঝতে পারছেন? কারণ শেখ হাসিনা জানে তার পুরা সেট সে রেখে দিছে, পুরা সেট। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটা কথা বলি, সে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে যে এটা করবে ওইটা করবে, কিছু করতেছে না। বুঝতে পারছেন? অ্যাটলিস্ট একটা সাইড তো দমন করবে, যে বাজারের যে দ্রব্যমূল্যের যে দাম, এই জিনিসটা তো কন্ট্রোল করবে, এটা করতে পারতেছে না। আর কি বলবো, এই যে বিচার, এরা জেলে আছে না, মনে করেন যে তাদেরকে আবাসিক হোটেলে রাখছে আল্লাহ জানে ভালো ভাই। হ্যাঁ, পলকের চেহারা ফিরে গেছে, মানে আইনমন্ত্রী আনিসুল হক, তারপরে দরবেশ বাবা, সবার তো, হ্যাঁ সবার তো একই অবস্থা। সেই কি অবস্থা ভাই, আমি তো দেখে অবাক হয়ে গেছি। বরঞ্চ একটা কষ্ট লাগে এই জায়গাটায়, যে আমাদের আলেমুল আমাদের যখন মানে গ্রেপ্তার করা হইতো, তাদেরকে ডান্ডা বেরিয়ে পড়ানো হইতো, হুইল চেয়ারে বসানো হইতো, আর এদের শরীর দিয়ে তেল পড়তেছে। ভাষাটা খারাপ শোনাইলেও এটাই বাস্তবতা। গ্রাম ভাষায় বলে শরীরে তেল চোয়াই পড়ে, যে কিছু মানুষ আছে না, তেলে জলে খাইলে কি হয় জানেন, যারা মাসে থাকলে বেশি মানুষ গ্রাম ভাষায় বলে শরীরে তেল চোয়াই পড়তেছে। তাই এমন অবস্থা হয়েছে এদের। কি করবে ভাই? ওই যে আপনার তারা নাকি রিমান্ডে গেলে ভালো থাকে, আর আলমুল আমরা রিমান্ডে গেলে তারা খোঁড়া হয়ে বের হয়েছে, হুইল চেয়ারে বসাই দিছে। আর আজকে এই যারা স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা যারা হেল্প করছে, হেল্পিং হ্যান্ড ছিল, তাদেরকে স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। দুদিন পর জামিন হবে, দেখবেন জামিনে বের হয়ে আন্দোলন করবে, রাজনীতি করবে। এই যে পার্টি অফিস হাগু করতেছে না, ওই পার্টি অফিস ঠিক করবে, এটাই করবে। কথাগুলো ভাই অদ্ভুত শোনাইলে এটাই বাস্তবতা। খারাপ শোনাইতে পারে, কোনো কিছুই ঠিক নাই বাংলাদেশের, কোনো কিছুই ঠিক নাই। আর একটা যুদ্ধের জন্য প্রস্তুত হবেন, প্রস্তুত হয়ে যান এখনই। যুদ্ধ করতে হবে, শুধু এটুকু বললাম, যুদ্ধ করতে হবে। যুদ্ধের বিকল্প না, এই জাতি যুদ্ধ ছাড়া মুক্তি হয় না, তো এই জাতির মুক্তি হবে না। এই যে গরমে গরমে সব কাজ করতে হয়, তখন গরমে গরমে যত আওয়ামী লীগের দোষ সব ঘাট ধাক্কাতে বের করে দেওয়া উচিত ছিল। প্রতিটা সেক্টর থেকে ঘাট ধাক্কাতে। বাংলাদেশে বেকারত্বের অভাব আছে, মেধাবীর অভাব আছে, যারা চাকরি হয় নাই, জামাত বিএনপি করছে যেন চাকরি হয় নাই, তাদেরকে ঢুকাইতে পারলো না। এইসব ঘাট ধাক্কাতে লাথি দিয়ে বের করে দিয়ে, দেয় নাই তো। ঘাট ধাক্কা দিবে কাকে বলেন? ঘাট ধাক্কা দিলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। ভাই একটা কথা বলি কি, ওই টিভির সামনে 3 মাস পর পর প্রতি মাসে একবার এসে 100 দিনের মাথায় একটা প্রতিশ্রুতি দিল নির্বাচন দিবে, আবার আল জাজিরায় বলছে 4 বছরের মেয়াদ হবে, সরকারের 4 বছর মেয়াদ হবে, এই কথাগুলো বলতেছে। এই 4 বছর আপনি থাকেন, 10 বছর থাকেন, আপনি কিছু দেখান, জনগণের দেখান এই কাজটা করতেছেন, দেখান। আওয়ামী লীগ পুনর্বাসন হয় এমন কাজ করেন না। এই যে আজকে তাদেরকে মানে হাতে কোনো হ্যান্ডকাপ পরানো হয় নাই, হ্যাঁ, বরং একজন আলেম ওলামাকে উঠানো হলে তার হাতে হ্যান্ডকাপ পরানো হয়, ডান্ডা বেরি পরানো হয়। কেন? পার্থক্য এখানে থাকবে কেন? সবার জন্য আইন সমান। সে কোর্টে উঠছে, তাকেই করতে হবে। সে কি এমন ব্যয় করবে তার হাত করা যাবে না? যে কিনা লাস্ট থেকে 3 মাস আগে শত শত হাজার হাজার মানুষকে খুন করছে, তাদেরকে আপনি হাতে হ্যান্ডকাপ পরান না। আর যে মানুষগুলো নিরপরাধ ছিল, আলেম ওলামা, তাদেরকে ডান্ডা বেরি পরানো হয়েছে, তাদেরকে কি করা হয়েছে? রিমান্ডে নিয়ে পিটানো হয়েছে। ভাই কি বলবো, কষ্টের কথা বলার জায়গা নাই তো, কার কাছে বলবো? সমালোচনা করতে বলে সমালোচনা করি, এক কান্দে শোনার কান্দে বের করে দেয়, কেউ শোনেও না। আমরা যারা শুনতেছি আমরা চুপ হয়ে আছি, কি করবো? বাজারে যায়, বাজার জিনিসপত্রের দাম দেখে কান্না করতেছি, কোনো কিছু করার নেই। আমি নিজেও বাজারে গিয়েছিলাম, জিনিসপত্রের দাম বেশি। জিনিসপত্রের দাম বাড়ার পিছনে কারণ আছে, কয়েকটা কারণ আছে। যেমন বন্যা হইলো, অনেক ধান নষ্ট হয়েছে, অনেক সবজি নষ্ট হয়েছে, মানতেছি। তারপরে তো আপনাকে নিয়ন্ত্রণ আনতে হবে, বিকল্প ওয়ে তৈরি করতে হবে। বন্যা হয়েছে তো 3 মাস হয়ে গেল, তাই যেসব জিনিসের দাম বেশি সেই জিনিসগুলো আপনি আনবেন না, সেই জিনিসগুলো আপনি আমদানি করেন, সমস্যা কি? তারপর তো মানুষ একটা অ্যাটলিস্ট কিনে খাইতে পারবে। বাজারে জিনিসপত্র না থাকলে সেটা জিনিসটা যদি না থাকে কিনবে কিভাবে বলেন? বাজার তো জিনিসই নাই, কিনবে কিভাবে? জিনিস আছে, জিনিস নাই। সেখানে যে পরিকল্পনা করতেছে যে সবার বিচার করা হবে, হাসি ঠাট্টা করেন না। তবে একটা জিনিস অদ্ভুত লাগলো, বিএনপি আমাদের কথা কিন্তু বলে নাই, সব বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর শিক্ষার্থীদের। এখন বিএনপি আমাদের সাথে আবার লেউজো করছে কিনা যে তোমাদের পুনর্বাসন করবো, হ্যাঁ, ঠেলা খাক সাধারণ জনগণ খাক, সমস্যা নাই তো। ঠেলা তো খাবো আমি আপনি ভাই, বোঝেন না ঠেলা কিভাবে খাবো? নেতারা তো জেলে অনেকে পালাইছে, বিএনপিও সেম ঘটনা ঘটাবে, যদি এমন কিছু ঘটে চলে যাবে বিদেশে। আর ঠেলা খাবে কারা? সাধারণ জনগণ, লাত্তি চল খাবে যেখানে সেখানে। তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো, এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বা কি, এটা নিয়ে একটা কমেন্ট করে দেন, এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন।